সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা বহালের আবেদন আপিল কোর্টে খারিজ। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত ট্রাম্পের। সিরিয়ার সংকট সমাধানে প্রেসিডেন্ট আসাদের ওপর চাপ তৈরিতে রাশিয়াকে বিরোধী পক্ষের আহ্বান। যুদ্ধবিরতি কার্যকরে মস্কোর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে পিয়ংইয়ং এর ওপর নতুন করে ইইউ এর নিষেধাজ্ঞা। দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন বন্ধে চীনের আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বহালের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আপিল বিভাগ। নতুন নির্বাহী আদেশ না আসা পর্যন্ত আদালতের এ আদেশ বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের 2018 সালের বাজেটে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ $5,400 কোটি বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ওবামা কেয়ারের চাইতেও ভালো স্বাস্থ্যনীতির ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন তিনি। সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর কয়েকটি মার্কিন আদালত সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেন। এসব স্থগিতাদেশের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানায় মার্কিন বিচার মন্ত্রণালয়। সোমবার সেই আপিল আবেদনটিও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের নবম সার্কিট কোর্ট। সম্প্রতি ট্রাম্প আরও কঠোর নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছিলেন। নতুন সেই নির্বাহী আদেশ জারির আগ পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলেও জানান আদালত। আগামী দিনগুলোতে আরও বেশ কিছু নতুন নীতি ঘোষণার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় ওবামা কেয়ার বাতিলের যে ঘোষণা দিয়েছিলেন তা এবছরের মধ্যেই বাস্তবায়নের পরিকল্পনাও আছে এসবের মধ্যে। সেই সাথে এও জানিয়েছেন ওবামা কেয়ারের চেয়েও ভালো স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালুর ঘোষণা দেবেন তিনি। সোমবার বিভিন্ন স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প কথা বলেন। 2017 সালটি হবে ওবামা কেয়ারের জন্য দুর্যোগের বছর। এই স্বাস্থ্যনীতি জনগণের জন্য কোনো সুফল বয়ে আনবে না, বরং বীমা প্রতিষ্ঠানগুলোকে লোকসানের মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভালো স্বাস্থ্যনীতি প্রণয়ন করব আমরা। আমাদের সে যোগ্যতা আছে। একই দিন বিভিন্ন রাজ্যের গভর্নরদের এক সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প আসন্ন অর্থ বছরের জন্য তার বাজেট পরিকল্পনার কথা তুলে ধরেন। বাজেটে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ প্রায় $5,400 কোটি বাড়ানো হবে বলে জানান তিনি, যা বিগত বছরের তুলনায় প্রায় 10% বেশি। এদিকে বিগত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ভূমিকা তদন্তের জন্য ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সিনেটরদের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী কৌঁসুলি নিয়োগের আহ্বান প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেভিন নুনেজ বলেছেন, সাধারণ তদন্তে নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই বিশেষ কৌঁসুলি নিয়োগের আহ্বান জানান তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার চলমান সংকট সমাধানে প্রেসিডেন্ট আসাদের ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রধান বিরোধী পক্ষ হাই নেগোসিয়েশন কমিটি HNC। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরার সঙ্গে বৈঠকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়া তাদের প্রতিশ্রুতি পালন করছে না বলে অভিযোগ করে তারা এ আহ্বান জানায়। এদিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি গোষ্ঠী আল কায়দার এক শীর্ষ নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। সোমবার জেনেভায় চলমান সিরিয়া শান্তি আলোচনার পঞ্চম দিনে জাতিসংঘ দূত স্টাফান ডি মিস্টুরার সঙ্গে বৈঠক করেন সিরিয়ার প্রধান বিরোধী পক্ষ HNCর প্রতিনিধিরা। সিরিয়ার চলমান সংকট সমাধানে এবং যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়া তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না বলে জাতিসংঘ দূতের কাছে অভিযোগ করেন তারা। এদিন রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আশাবাদ ব্যক্ত করেন সিরিয়ার অপর একটি বিরোধী প্রতিনিধি দলের প্রধান মধ্যস্থতাকারী। সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করা এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য দামেস্কের উপর চাপ প্রয়োগে রুশ হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। সিরিয়ায় এই মুহূর্তে একটি বড় ধরনের রাজনৈতিক সংস্কারের প্রয়োজন। চলমান সংকটের স্থায়ী সমাধান এবং রাজনৈতিক পট পরিবর্তনে আমরা রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক সহায়তা আশা করছি। আমাদের বিশ্বাস এর মধ্য দিয়ে
আমরা চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সক্ষম হব। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় যে সিরিয়ার শান্তি আলোচনা হয় তাই বর্তমানে জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় চলমান শান্তি সম্মেলন অনুষ্ঠানের পথ প্রশস্ত করেছে। সোমবার কাজাখস্তানের আলমাতিতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে পুতিন বলেন, আস্তানা আলোচনা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অবদান রেখেছে। আস্তানা আলোচনায় যে ইতিবাচক ফল আমরা পেয়েছি তারই কারণে সিরিয়ায় এখনো যুদ্ধবিরতি বলবৎ রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরে এখন পর্যন্ত এর বিকল্প কোনো কৌশলও কোনো পক্ষই নির্ধারণ করতে পারেনি। এটি আস্তানা আলোচনার সবচেয়ে বড় সাফল্য। সংকট সমাধানে জেনেভায় আলোচনার মধ্যেই রোববার সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জঙ্গি গোষ্ঠী আল কায়দার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আব্দুল্লাহ মুহাম্মদ রাজাব নামে ওই মিশরীয় আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির সহকারী বলে দাবি করা হয়। তিনি তালেবানের সাবেক নেতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে রোববার মার্কিন বিমান হামলায় শীর্ষ তালেবান নেতা মোল্লা আব্দুল সালাম আকন্দ নিহত হয়েছেন। সোমবার জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে আকন্দের নিহতের খবরটি নিশ্চিত করেন। এই হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন জাবিউল্লাহ। কুন্দুজের দাশতি আর্চি শহরে বিমান হামলায় নিহত 3 শীর্ষ তালেবান নেতার মধ্যে আকন্দ একজন ছিলেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জঙ্গি সদস্য। তবে আফগান পুলিশ প্রধান বলেছেন, ওই হামলায় আকন্দ ছাড়াও 8 জঙ্গি নিহত হয়েছিল। এর আগে বেশ কয়েকবার আকন্দের নিহতের খবর প্রকাশিত হলেও তালেবান তা অস্বীকার করে এসেছে। 2015 সালে আকন্দের নেতৃত্বে কুন্দুজের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তালেবানরা। মসুলে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় দীর্ঘদিন আইএসের দখলে থাকা টাইগ্রিস নদীর একটি গুরুত্বপূর্ণ সেতু পুনর্দখলে নিয়েছে ইরাকি যৌথ বাহিনী। সোমবার আইএস জঙ্গিদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সেতুটি পুনর্দখলে নিতে সক্ষম হয় তারা। এ নিয়ে মোট 4টি সেতু পুনর্দখল নিল ইরাকি সেনাবাহিনী। সেতুটি আইএস যোদ্ধারা ধ্বংস করে দিল। পুনর্দখলের পর তা চালু করতে কাজ শুরু করেছে সরকারি বাহিনী। সেতুটি চালু হলে ওই এলাকায় আইএস বিরোধী লড়াই আরো বেগবান হবে বলে মনে করছেন ইরাকি সেনারা। সোমবার নতুন করে মসুলের পশ্চিমাঞ্চলে আরো 2টি গ্রাম পুনর্দখলের দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। সামরিক বাহিনী জানায়, আইএস আত্মঘাতী গাড়ি বোমা হামলা, স্নাইপার হামলা ও গোলা বর্ষণের কারণে অভিযানে কিছুটা ধীর গতি পেয়েছে। এদিকে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের অব্যাহত লড়াইয়ে পশ্চিম মসুলে আটকা পড়া প্রায় 8 লাখ বেসামরিক নাগরিক তীব্র খাবার সংকটে দিন পালন করছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, কিম জং উনের বিরুদ্ধে 5 জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার অভিযোগ দক্ষিণ কোরীয় গোয়েন্দাদের, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সিউলের। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের 3rd ক্ষেপণাস্ত্র মোতায়েন বন্ধের আহ্বান জানিয়েছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গে চুয়াং এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় 3rd ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে ওই অঞ্চলের নিরাপত্তার ভারসাম্য থাকবে না বলেও জানান ওই মুখপাত্র। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ কোরীয় দ্বীপের শান্তি নষ্ট করবে। 3rd ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় 3rd ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ওয়াশিংটন ও সিউলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি। এই খবরের প্রতিক্রিয়া হিসাবে সংবাদ সম্মেলনে ওয়াশিংটনকে বেইজিং এর পক্ষ থেকে এমন সতর্ক বার্তা দেয়া হলো। পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের আরোপিত নিষেধাজ্ঞার উপর ভিত্তি করেই সোমবার ইইউ এর সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে কয়লা, লোহাজাত পণ্য, কপার, নিকেল, সিলভার, জিঙ্ক ইত্যাদি খনিজ পদার্থ ইইউভুক্ত দেশসমূহ উত্তর কোরিয়া থেকে আমদানি করা থেকে বিরত থাকবে। পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে 2006 সালে প্রথমবার উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। একই কারণে গত বছর নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করে।
কিম জং ন্যামকে হত্যার দায়ে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের 2 নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলার অভিযোগ আনা হচ্ছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশে তার সৎ ভাই কিম জং ন্যামকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, কিম জং এর নির্দেশেই এই হত্যাকাণ্ডে উত্তর কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি জড়িত। এদিকে মালয়েশীয় পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উত্তর কোরিয়ার 8 নাগরিককে খুঁজছে। এদের মধ্যে 4 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং 2 জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার গুপ্তচররাই 13 ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ন্যামকে হত্যা করেন। যদিও এ দাবি উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে বিষ প্রয়োগে ন্যামকে হত্যা করা হয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষের এমন ময়নাতদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার 5 জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেছেন দেশটির নেতা কিম জং উন। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশের দায়ে ওই 5 জনকে তিনি হত্যা করেন বলে জানায় দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা। এদিকে কিম জং উনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উন বায়ুং সি। সোমবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক সভায় তিনি জানান, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। জাতিসংঘের হিসেবে বর্তমানে উত্তর কোরিয়ার কারাগারে 1,20,000 বন্দী বিনা বিচারে আটক রয়েছেন। মারাত্মক মানবিক বিপর্যয় ঘটার পূর্বেই কিম জং উনকে আন্তর্জাতিক অপরাধের আদালতে মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যায় উত্তর কোরিয়ার গুপ্তচররা জড়িত বলেও দাবি করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার ওই হামলায় গুরুতর আহত হন অন্তত 4 জন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের রকেট হামলার প্রতিবাদেই এই বিমান হামলা চালিয়েছে তারা। স্থানীয় গণমাধ্যম জানায়, হামাসের অন্তত 5টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে রকেট হামলার কথা অস্বীকার করেছে হামাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতা চেয়েছেন। সোমবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 34তম অধিবেশনে তিনি এ আহ্বান জানান। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার রক্ষা, তাদের ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, ভূগর্ভস্থ পানি সমস্যার সমাধান এবং তাদের ঘরবাড়ি ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানান মাহমুদ আব্বাস। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম জোরপূর্বক দখল করে ইহুদি বসতি নির্মাণ দুদেশের সমস্যা নিরসনে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র নীতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, 2018 সালে চাঁদে পর্যটক পাঠাবে বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। প্রথমবারের মতো নিজের খরচে চাঁদে ভ্রমণের সুযোগ পাবেন মাত্র 2 জন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। ফিলিপিন্সের আবু সায়াফ জঙ্গিরা তাদের হাতে জিম্মি এক জার্মান নাগরিককে শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করেছে। মুক্তিপণের সময়সীমা শেষ হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে জঙ্গি গোষ্ঠীটি। ফিলিপিন্স সরকারের মুখপাত্র ইয়োর্গেন কান্টনার 70 বছর বয়সী ওই ব্যক্তির হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার বিকেলে সুলু প্রদেশের ইন্ধনান এলাকায় তাকে হত্যা করা হয়, তবে সেখানে তার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। কান্টনারকে গত বছরের 5 নভেম্বর মালয়েশিয়ার সাবাহ উপকূলের একটি ব্যক্তিগত নৌকা থেকে অপহরণ করে জঙ্গিরা। পরে ওই নৌকা থেকে তার মেয়ে বন্ধুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর 2 দিন পর এক অডিও বার্তায় জঙ্গিরা কান্টনারের মুক্তিপণ বাবদ 3 কোটি পেসো বা $6 লাখ দাবি করে। সম্প্রতি জঙ্গি গোষ্ঠী আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করে আবু সায়াফ। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনকে ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ।
বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে সোমবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক দূত ইয়াং হি লি এক বিবৃতিতে এমন মন্তব্য করলেন। তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর অভিযানের সময় নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে। নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনী রোহিঙ্গা শিশুদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করেছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 2 জন। সোমবার ক্যালিফোর্নিয়ায় বিমানবন্দরের পাশে একটি বাড়ির ওপর চেসনা 310 নামে ছোট বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই বাড়িটিতে আগুন ধরে যায়। বিমানটিতে মোট কতজন আরোহী ছিল তার সম্পর্কে কিছু জানা যায়নি। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ। 2018 সালের শেষের দিকে চাঁদে পর্যটক পাঠানোর ঘোষণা দিয়েছে মহাকাশ যান নির্মাণ সংস্থা স্পেস এক্স। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। এরই মধ্যে 2 জন ব্যক্তি অর্থ জমা দিয়েছেন বলেও জানান তিনি। তবে ভ্রমণকারীদের পরিচয় ও অর্থ খরচের পরিমাণের বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি স্পেস এক্স এর প্রধান নির্বাহী। প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে অর্থ খরচ করে এভাবে চাঁদে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। এলন মাস্ক বলেন, পর্যটকদের ভ্রমণের জন্য নাসার মহাকাশচারীদের তত্ত্বাবধানে একটি মহাকাশযান তৈরি করা হচ্ছে। চাঁদে যাওয়ার আগে তাদের সংস্থার পক্ষ থেকে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হবে। মাস্ক জানান, এখন থেকে প্রতি বছরই 1 থেকে 2 জনকে চাঁদে ভ্রমণে পাঠানো হবে। ব্রিটেনে রেস্টুরেন্ট পরিচালনা সহ দক্ষ শেফ প্রশিক্ষণের জন্য লে রাজ একাডেমি প্রতিষ্ঠা করলেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত এনাম আলী এমবি। সোমবার ব্রিটেনের সারে শহরে একাডেমিটির উদ্বোধন করেন ব্রিটিশ মন্ত্রী ক্রিস গ্রেইলিং। এই সময় আরো উপস্থিত ছিলেন চেয়ার অব গভর্নর্স প্রফেসর স্যাম লুক, পাউল স্ক্যালি এমপি, ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী সহ আরো অনেকে। এছাড়াও একাডেমির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী জেফ্রি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা বহালের আবেদন আপিল কোর্টে খারিজ। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত ট্রাম্পের। সিরিয়ার সংকট সমাধানে প্রেসিডেন্ট আসাদের ওপর চাপ তৈরিতে রাশিয়াকে বিরোধী পক্ষের আহ্বান। যুদ্ধবিরতি কার্যকরে মস্কোর প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে পিয়ংইয়ং এর ওপর নতুন করে ইইউ এর নিষেধাজ্ঞা। দক্ষিণ কোরিয়ায় 3rd ক্ষেপণাস্ত্র মোতায়েন বন্ধে চীনের আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, অমর 21 গ্রন্থমেলার আজ 28তম দিন। লেখক, প্রকাশক ও পাঠকের এই প্রাণের মেলায় আজকের আয়োজনের খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে